নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। ধারাবাহিকভাবে আমার এই চ্যানেলে আপনারা শুনছেন শ্রী নারায়ণ সান্যালের লেখা মোনালিসার ছবিকে চুরি কেন্দ্র করে সত্য ঘটনা অবলম্বনে লেখা একটি অনবদ্য রোমাঞ্চ উপন্যাস। পূর্ববর্তী 4টি পর্বে আমরা জেনেছি কিভাবে মোনালিসাকে চুরির ষড়যন্ত্র করা হলো এবং কিভাবে লুভর মিউজিয়ামের কড়া নিরাপত্তার ঘেরাটোপ থেকে চুরি হয়ে গেল লা জ্যাকন্ডা অর্থাৎ মোনালিসার ছবিটি। এরপর মোনালিসার ছবিটিকে হজম করা তো অত সহজ হলো না। কি হলো তাই জানি পঞ্চম পর্বে। তাহলে শুরু করি আজকের পঞ্চম পর্ব। শুধু মোনালিসা আর মোনালিসা। সংবাদপত্রের বৃকোদর ভাগ দখল করল 400 বছর আগেকার সেই জ্যাকন্ডা কুলবধূ। এ যে অবিশ্বাস্য! প্রকাশ্য দিবালোকে লুভরের কঠোর প্রহরা নস্যাৎ করে কিভাবে বুলেট প্রুফ কাঁচের আবরণ ভেদ করে অন্তঃপুরচারিণীকে অপসারিত করলো ওরা। আর কেনই বা তা করলো? মোনালিসা তো কেনাবেচা করা যাবে না, কেউ তার বৈঠকখানায় মূল ছবিখানা টাঙিয়ে রাখতে পারবে না। আন্তর্জাতিক আইনে তখনই তার হাতে হাতকড়া পড়বে। আর বাক্সে বন্ধ করে রাখার জন্য নিশ্চয়ই কেউ কোটি কোটি টাকা খরচ করে ওই ছবিখানা কিনবে না। তাহলে চোরের উদ্দেশ্য কি? পাকা পাকা মাথার সাংবাদিকেরা নানান থিওরি শোনালেন। কেউ বললেন এ শুধু প্রতিষ্ঠিত সরকারকে বেইজ্জত করে একটা রাজনৈতিক চক্রান্ত করা হলো। কারো মতে কোনো মেগালোম্যানিয়াক অপরাধ জগতে সম্রাট হবার জন্য, বিশ্ব কুখ্যাত হবার জন্য এই কাজ করেছে। প্যারির সবচেয়ে বিখ্যাত সংবাদপত্র ফিগারো সম্পাদকীয়তে বললেন, সরকারি গোয়েন্দা বিভাগের তৎপরতায় আমাদের আশঙ্কা হয় অচিরেই হয়তো আমাদের ছাপতে হবে প্রকাশ্য দিবালোকে কে বা কারা নতরদাম গির্জার চূড়াটা অপহরণ করে নিয়ে গেছে এবং পুলিশ অপরাধী বা চোরাই মালটা খুঁজে পাচ্ছে না। তার প্রতিক্রিয়া স্বরূপই হয়তো জনৈক সরকারি মুখপাত্র বিবৃতি দিলেন, এমন আশঙ্কা করা অমূলক নয় যে কোনো বহুল প্রচারিত সংবাদপত্রের তরফে এই কুকাজটা করা হয়েছে একটা প্লীহা কম্পনাত্মক সংবাদ পরিবেশন করে কাগজের কাটতি বৃদ্ধি করতে। সেক্ষেত্রে ওই পত্রিকার মুনাফা শিকার শেষ হলেই কোনো অজ্ঞাতনামা ব্যক্তির মারফত ছবিখানা সরকার ফেরত পাবেন। সে আমলে বলা যায় আজকেও যেমন ভাগ্য গণনাকারীদের ছিল ফলাও ব্যবসা, সম্মোহনের মাধ্যমে সত্য উদ্ঘাটন, ক্রিস্টাল বলের সত্য নিরূপণ, ফলিত জ্যোতিষের সাহায্যে তস্কর অন্বেষণ। একটি পত্রিকা ঘোষণা করলেন, অতীন্দ্রিয় ক্ষমতায় যদি কোনো যোগী মোনালিসা অপহরণকারীর পাত্তা বতলাতে পারে তাহলে তাকে 5,000 ফ্রাঁ পুরস্কার দেওয়া হবে। তার ফলে অনেক অনেক ভেলকি পণ্ডিত মাথার ঘাম পায়ে ফেললেন। কাজের কাজ কিছুই হলো না। গোয়েন্দা বিভাগ কিন্তু বসে নেই। পরদিনই লুভরে তল্লাশি করতে গিয়ে তারা উদ্ধার করলো সিঁড়ির তলা থেকে একটা ভাঙা ফ্রেম আর কাঁচের টুকরো। কিউরেটার নিঃসন্দেহ সেগুলি ওই অপহৃত চিত্রটির আবরণ ছিল। লুভরের প্রতিটি কর্মীর জবানবন্দি নেওয়া হলো। ওই সময় একজন দোকানদার স্বতঃপ্রবৃত্ত হয়ে পুলিশের কাছে একটা জবানবন্দি দিয়ে গেল। সে নাকি ওই সোমবার সকাল 8টা নাগাদ সাইকেলে করে দু লুভর দিয়ে যাবার সময় হঠাৎ দেখতে পায় একজন পথচারী কি একটা চকচকে জিনিস পুকুরের জলে ছুঁড়ে ফেলে দিল। নিমজ্জমান মানুষ যেভাবে খড়কুটো আঁকড়ে ধরতে যায়, পুলিশ সেইভাবেই জাল ফেললো ওই পুকুরে, ডুবুরি নামালো। অচিরেই উদ্ধার করা হলো একটি ডোর নব। আশ্চর্য, সিঁড়ির নিচে একটি ডোর নব ভাঙা। পুলিশ একটা সূত্র পেল। সাইকেল আরোহীর জবানবন্দি অনুসারে পুলিশ বিজ্ঞপ্তি দিল, সোমবার 22শে আগস্ট লুভরের কাছাকাছি নিম্ন বর্ণনা অনুসারে কোনো ব্যক্তিকে কেউ যদি দেখে থাকেন তবে পুলিশের সঙ্গে যোগাযোগ করুন। উচ্চতা মাঝারি, বয়স 40 থেকে 50, চোখে চশমা নেই,
একহারা চেহারা, দাড়ি গোঁফ নেই, মাথায় কালো টুপি, পরনে কালচে কোট প্যান্ট, হাতে একটা চৌকো কিছু, যা মোনালিসা ছবির আকারে। ওই বর্ণনার সঙ্গে পেরুগিয়ার সাদৃশ্য খুব সামান্যই। তার বয়স অনেক অল্প, তার হাতে চৌকো কোনো কিছু ছিল না, আর ওই বর্ণনা অনুসারে পাড়িতে তখন অন্তত 50,000 মানুষ বাস করে। তাই ওই বিজ্ঞপ্তির ফলে বিশেষ কিছুই হলো না, হলো সামান্য ফল। পেরুগিয়া গোঁফ কামানো ছেড়ে দিল আর বিনা পাওয়ারের একটা চশমা কিনে নাকে চড়ালো। গোয়েন্দা বিভাগের সবচেয়ে যেটা অসুবিধা সেটা হচ্ছে তাদের বিভাগীয় রেষারেষি। পারি শহরের দুর্নীতি দমনের দায়িত্ব বর্তেছে পারি প্রিফেক্টুরের ওপর, অথচ সমগ্র ফ্রান্সের অপরাধ দমনের অধিকার সুরেতে নাসিওনেলের। অনেকটা আমাদের ক্যালকাটা পুলিশ আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের মতো। এক বিভাগ অন্য বিভাগের সঙ্গে সহযোগিতা করেন না। এরা যে তথ্যটা আবিষ্কার করেন তা ওদের জানান না, ওরা যে সূত্রটা পান তা এদের বিজ্ঞপিত করেন না। অর্থাৎ ধরা পড়ার পর চোর ধরার 16 আনা কৃতিত্বটা নিজ নিজ বিভাগে বর্তায়। এই দুই বিভাগের একটা সমঝোতা আনবার উদ্দেশ্যে সরকার একজন বিচার বিভাগের অভিজ্ঞ পণ্ডিতকে বসিয়ে তদন্ত কার্যের সর্বাধিনায়ক করে দিলেন। তিনি আরই দৃঢ়, কিন্তু তিনিও হালে পানি পেলেন না। ঘটনার সময়ে ফ্রান্সে উপস্থিত একজন আশ্চর্য অপরাধ বিজ্ঞানী, কারো কারো মতে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ অপরাধ বিজ্ঞানী। তার নাম আলফোসে বার্তিলো। তার পশ্চাৎপটের কাহিনী একটু শোনাই। জন্ম 1853 সালে, পারিতেই। মৃত্যু প্রথম বিশ্বযুদ্ধের প্রাক্কালে 1914-তে, মাত্র 61 বছর বয়সে। পিতার দ্বিতীয় পুত্র। বাবা ছিলেন পারির একজন চিকিৎসক। ছাত্র জীবনে মোটেই ভালো রেজাল্ট করতে পারেননি, কিন্তু কৈশোরেই দেখা গেল তাঁর অনুসন্ধিৎসা আর অধ্যাবসায়ের জোর। সেনাবাহিনীতে আবশ্যিকভাবে তাকে যোগদান করতে হয়েছিল। কাজ পড়েছিল মিলিটারি হাসপাতালে। ওই মেডিকেল স্কুলেই তাঁর ঝোঁক পড়ল নরকঙ্কাল বস্তুটাকে খুঁটিয়ে যাচাই করা। খেয়ালি মানুষ, ওর মনে প্রশ্ন জেগেছে, প্রতিটি মানুষের সবকটি অস্থি কি দেহ দৈর্ঘ্যের অনুপাতে একরকম? একের পর এক মাপ নিয়ে সিদ্ধান্তে এলেন না, তা নয়। মানব দেহের প্রায় 250টি অস্থির মাপ তার দেহ দৈর্ঘ্যের অনুপাতে গঠিত নয়, তার একটা আলাদা ছন্দ আছে। উনি হিসাব করে দেখলেন 20 থেকে 60 বছরের মানুষের দেহে কতগুলি অস্থির মাপের অদল বদল হয় না। সুতরাং ওই যে লোকটা 5 বছর আগে জেল থেকে ছাড়া পাওয়া 25 বছরের টম, আর আজকের 30 বছরের বয়সী ধরা পড়া ডিক, এরা অভিন্ন কি না বুঝে নিতে গেলে এই পদ্ধতিটা কার্যকারী হতে পারে। ওদের ওজন এক নয়, চুলের রং বিভিন্ন। ডিকের মুখে প্রকাণ্ড এক ক্ষতচিহ্ন, যা টমের মুখে ছিল না, কিন্তু ওদের দুজনেরই বাঁ দিকের ফিমার বোনের মাপ 356 মিলিমিটার। বার্থিলো এই নয়া বিজ্ঞানটির নাম দিলেন অ্যানথ্রোপোমেট্রি। ইতিমধ্যে তিনি মিলিটারি সার্ভিস শেষ করে যোগ দিয়েছেন পারির পুলিশ বিভাগে। নিতান্ত নিম্নস্তরের মসিজীবী, আমাদের ভাষায় লোয়ার ডিভিশন ক্লার্ক। কিন্তু ওই বাতিকটা লেগে আছে। থানায় যত অভিযুক্ত ব্যক্তি আসে, বার্তিলো ফটো ছাড়াও ফাইলে গেঁথে রাখে তার অপরিবর্তনশীল অঙ্গ প্রত্যঙ্গের মাপ। প্রসঙ্গত বলি, প্রায় 100 বর্ষ পূর্বে সংকলিত সেই প্রাথমিক তালিকাটি আজও ফরাসি জাতীয় সরকারের অপরাধ বিজ্ঞান সংগ্রহশালায় সযত্নে রক্ষিত।
মিউজিয়ামের এক্সিবিট হিসেবে নয়, অপরাধীদের শনাক্তকরণে আজও তা ব্যবহৃত হয়। বর্তমানে প্রায় ৮০ লক্ষ অপরাধীর খতিয়ান আছে সেই ক্যাটালগে। তার ওই পদ্ধতিতে গত শতাব্দীর শেষ পাদে অনেক অপরাধীর মেয়াদ হয়ে যায়। ওর সুনাম সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। ক্রমে বড় জাতের রহস্য সমাধান করতে নানান বিদেশি সরকার কূটনৈতিক পর্যায়ে ফরাসি সরকারকে অনুরোধ জানাতে থাকে বার্তিলো সাহায্য চেয়ে। কয়েকটি ক্ষেত্রে তিনি অসম্ভব রহস্যের সমাধান করে ফেললেন, ঠিক যেভাবে কল্পনা রাজ্যে শার্লক হোমস, এয়ারকুল পোয়ারো বা এদেশের ব্যোমকেশ বক্সিরা করেছেন। প্রতিদানে রাশিয়ার জার নিকোলাস ওকে একটি মুক্তাখচিত সোনার টেবিল ঘড়ি উপহার দিলেন। কুইন ভিক্টোরিয়া দিলেন একটি সোনার মেডেল। অনেকের ভুল ধারণা আছে বার্তিলোই বুঝি ফিঙ্গারপ্রিন্ট বিজ্ঞানের জনক। এই কথাটা ঠিক নয়। প্রতিটি মানুষের টিপছাপ যে বিভিন্ন, এ কথা চীন দেশের পণ্ডিতেরা জানতেন প্রায় ১৫০০ বছর আগে থেকেই। ওরা নিরক্ষর মজদুরদের টিপছাপ নিত তাদের মজুরি মিটিয়ে দেবার সময়। ইউরোপে ব্যবস্থাটা চালু করেন একজন ইংরেজ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। তিনি অবসরপ্রাপ্ত মানুষদের পেনশন দেবার সময় সই ছাড়াও টিপছাপ নেবার ব্যবস্থাটা চালু করেন, যাতে টমের বদলে প্রায় সমবয়সী ডিক বা হ্যারি পেনশন না নিয়ে যায়। ব্যাপারটা খ্যাপাটে অফিসারের পাগলামি বলেই সকলে ধরে নেয়। ফিঙ্গারপ্রিন্ট সম্বন্ধে রীতিমতো গবেষণা করে থিসিস লেখেন একজন ইংরেজ অপরাধ বিজ্ঞানী। তার জন্য তাকে নাইটহুড দেওয়া হয় স্যার ফ্রান্সিস গ্যালটন 1892 সালে। কিন্তু বিশ্বের অপরাধ বিজ্ঞানীরা তত্ত্বটা আদৌ মেনে নিতে রাজি নন। অবজ্ঞা মিশ্রিত অনীহায় পড়েছিল এই বিজ্ঞান। আলফোনসো বার্তিলোই প্রথম সেই পদ্ধতির সাহায্যে কয়েকটি হাল ছেড়ে দেওয়া রহস্যের সম্পূর্ণ সমাধান করে ফেলেন। এজন্যই বার্তিলো বিশ্বের নমস্য। কিন্তু আমরা যে সময়ে আছি, অর্থাৎ মোনালিসা চিত্র অপহরণের অব্যবহিত পরে, তখনও ওই ফিঙ্গারপ্রিন্ট বিজ্ঞানের সম্ভাবনা অনেকের কাছেই সন্দেহশীল। ওটাকে প্রায় বুজরুকির পর্যায়ে ফেলা হয়েছিল তখনও। পারির পুলিশ বিভাগ এবং কর্তা ব্যক্তিরা ওটা মেনে নেননি তখনও। যা হোক, যখন হস্তরেখাবিদ ঐন্দ্রজালিকদের পর্যন্ত ডাকা হচ্ছে, এই পাগলাটাকেও তখন সরকার আহ্বান করলেন। বার্তিলো সিঁড়ির নিচে উদ্ধার পাওয়া কাঁচখণ্ডের একটি আঙুলের ছাপ আবিষ্কার করলেন। বললেন, এটি অপরাধীর হাতের টিপছাপ। পুলিশ সন্দেহভাজন কাউকে গ্রেপ্তার করলেই যেন তার আঙুলের টিপছাপ সংগ্রহ করে তার কাছে পাঠিয়ে দেয়। কিন্তু পুলিশ যে সন্দেহভাজন কাউকেও গ্রেপ্তার করতে পারেনি এ পর্যন্ত। লুভারের প্রতিটি কর্মীর টিপছাপ নেওয়া হলো, কিন্তু ওই কাঁচখণ্ডের ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে কারো টিপছাপের মিল হলো না। সে সময়ে বার্তিলোর সংগ্রহশালায় ৭.৫ লক্ষ টিপছাপের সংগ্রহ। ফ্রান্সের প্রতিটি জেলখানার প্রতিটি অপরাধীর অ্যালবাম। এমনকি প্রমাণ অভাবে যেসব সন্দিগ্ধ অপরাধীকে ছেড়ে দেওয়া হয়েছে তাদেরও। বার্তিলোর সহকর্মীরা ক্রমাগত সেই তালিকা ধরে মিলিয়ে যান, কিন্তু কোনো টিপছাপের সঙ্গেই মিল হয় না। কেতাদুরস্ত গোয়েন্দারা পাগলের পাগলামি দেখে মনে মনে বোধ করি হাসলেন। এই প্রসঙ্গে বলে রাখি, ঘটনার ৩ বছর আগে পেরুগিয়াকে একবার ডাকাতির অভিযোগে পুলিশে গ্রেপ্তার করেছিল। পেরুগিয়া সত্যিই সেই ডাকাতের দলে ছিল না। সে নিরপরাধ হিসেবে বেকসুর ছাড়া পায়, কিন্তু তার টিপছাপ রাখা ছিল বার্তিলোর ওই ঐতিহাসিক সংগ্রহশালায়। নিতান্ত ভাগ্যের দয়ায় ৭.৫ লক্ষ টিপছাপের ভিতর থেকে উদ্ধার করে বার্তিলোর কোনো সহকর্মী কাঁচের ওপরের টিপছাপটি শনাক্ত করতে পারেনি। পারলে ২৪ ঘন্টার মধ্যে পেরুগিয়া ধরা পড়ে যেত। বিশ্বাস করা কঠিন,
গোয়েন্দা বিভাগ আদৌ সন্দেহ করতে পারেনি যে গোবিয়ার কোম্পানির তরফে যেসব কর্মী লুভারে বুলেট প্রুফ কাঁচ লাগিয়েছিল তাদের মধ্যে কেউ এ কাজের অংশীদার হতে পারে। এই সম্ভাবনাটা কারো মাথায় উদয় হলে গোবিয়ার কোম্পানির 10-20 জন কর্মীর আঙুলের টিপছাপ নিয়ে মিলিয়ে দেখা যেতে পারত। আমার তো মনে হয় তার হেতু এই যে আলফান্সো বার্তিলোর এই আবিষ্কার ফিঙ্গারপ্রিন্ট সায়েন্স তখনও গোয়েন্দা বিভাগের মনে বিশ্বাস সঞ্চার করাতে পারেনি। আজকের দিনে আমরা সেই মানসিকতাটা ঠিক অনুধাবন করতে পারবো না, কারণ অপরাধ বিজ্ঞানে ফিঙ্গারপ্রিন্ট আজ স্বীকৃত। তাই দেখছি কর্তৃপক্ষ লুভারের একমাত্র প্রত্যক্ষদর্শী সেই প্লাম্বার শুভেকে শুধু হাজার হাজার অপরাধীর ফটোগ্রাফ দেখিয়ে চলেছেন। যদি সে ঘটনাচক্রে সেই লোকটাকে চিনতে পারে, যে লোকটা ঘটনার দিন সকালবেলাতেই খিস্তি খেউর করে বলেছিল ডোর নবটা কেউ চুরি করেছে। সিনরের ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে ফলে গেল একদিন। ভোর রাতে কে যেন করাঘাত করল দুয়ারে। ঘুম চোখে উঠে এসে দৌড় খুলে দিল পেরুগিয়া। চমকে উঠল না, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো। কঠিন সংযমে গলকণ্ঠটাকে ওঠানামা করতে দিল না। চিনেছে, তবু বোকার মতো বললে, কে আপনারা, কি চাই? পুলিশ ইন্সপেক্টর সার্চ ওয়ারেন্ট বার করে দেখালো। ও ভিতরে আসুন, ভিতরে এসে বসুন। এ পাড়ায় চুরিচামারি হয়েছে নাকি? শুনিনি তো। পুলিশ অফিসার ভাঙা চেয়ারটা টেনে নিয়ে বসলো। পকেট থেকে নোট বই বার করে বললে, মসিও পেরুগিয়া। আপনার বয়স কত? আদি নিবাস? পেরুগিয়া যথাযথ সত্য জবাব দিয়ে পুনরায় প্রশ্ন করল, কি খুঁজছেন বলুন তো? এবারও ইন্সপেক্টর জবাব দিল না সেই প্রশ্নের, বরং জানতে চাইল, আপনার কোনো পুলিশ রেকর্ড আছে? প্রশ্নের অন্তর্নিহিত অর্থটা বুঝেছে, তবুও ন্যাকা সেজে বলল, আগে না, পুলিশে কোনোদিন চাকরি করিনি। আমি বরাবরই ওই গোবিয়ার কোম্পানিতেই চাকরি করছে। সে কথা বলছি না, বলছি আপনাকে কি কোনোদিন পুলিশে অ্যারেস্ট করেছিল? মেয়াদ খেটেছেন? ও এই কথা। আগে হ্যাঁ, পুলিশে একবার হাজতে ধরে নিয়ে যায় কি একটা ডাকাতির কেসে। আমি তার বিন্দু বিসর্গও জানতুম না। জজ সাহেব বেকসুর খালাস দেন। আপনি 21শে আগস্ট সোমবার 2 ঘন্টা পরে হাজারির খাতায় সই করেছেন দেখা যাচ্ছে। সকাল 7টার পরিবর্তে বেলা 9টা। ওই 2 ঘন্টা আপনি কোথায় ছিলেন? পেরুগিয়া বোকাশোকা, কিন্তু এই মুহূর্তে সে তার ইন্দ্রিয়গ্রাম সজাগ রেখেছে। ফাঁদে সে পা দিল না। এখনও পুলিশে তাকে জানায়নি যে ওরা মোনালিসা ছবির তল্লাশিতে এসেছে, তাই প্রত্যাশিত জবাবই দিল সে। ও বাবা, 21শে আগস্ট তো অনেক দিন আগেকার কথা। লেট হয়েছিলাম কি না তা কি আমার মুখস্থ আছে? হ্যাঁ হয়েছিলেন, আমরা খাতায় দেখেছি। কি বার বললেন যেন? সোমবার। তাহলে বোধহয় আগের রাত্রিরে অতিরিক্ত মদ্যপান করেছিলাম। আমার ঠিক মনে নেই। 2-3 মাস অন্তর সোমবার সোমবার আমার এমনটা হয়, তাই বলছি। পুলিশে তন্ন তন্ন করে ওর ঘরটা সার্চ করলো, কিছুই পেল না। তারপরও দিন 7 অপেক্ষা করলো পেরুগিয়া। পুলিশ দ্বিতীয়বার ফিরে এলো না দেখে সে একটা কাঠের ট্রাঙ্ক কিনে আনলো। যন্ত্রপাতি নিজের কাছেই আছে। ওই বাক্সের একটা ফলস বটম বানালো, খাটের নিচে সেটাকে রেখে চলে গেল মাদামের ডেরায়। প্রার্থনা মাত্র মাদাম ছবিখানা ওকে হস্তান্তরিত করলো। একটা বড় আশঙ্কা দূরীভূত হলো ওর। বুক থেকে একটা পাষাণ ভার নেমে গেল। ওর ভয় ছিল মাদাম ছবিখানা হস্তান্তরিত করতে চাইবে না। যা হোক,
এখন তার আর আশঙ্কার কিছু নেই। সিনর ফিরে আসতে বাধ্য, যেহেতু রঙের টেক্কাটা ওরই হেফাজতে। বস্তিতে ফিরে এসে ছবিখানা একটা পাতলা কাগজে মুড়ে শুইয়ে দিল ট্রাঙ্কের তলায়। তারপর দ্বিতীয় কাঠখানা পেতে দিল, ছোট ছোট পেরেক সেঁটে সেটাকে সুরক্ষিত করলো। যাতে রং মিস্ত্রি এমন নিপুণভাবে কাঠের বাক্সটা রং করে পেরেকের মাথা ঢাকা দিল যে কোন শালা গোয়েন্দার বাপেরও সাধ্য নেই বুঝে পেলে এটা দোতলা বাক্স। তার 2 সপ্তাহ পরে একদিন পেরুগিয়ার ডাক পড়ল বড় সাহেবের ঘরে। ঘরে ঢুকেই ওর মুখ উজ্জ্বল হয়ে উঠল। মসিও পন্থিপের ভেজিটার্স চেয়ারে বসে আছেন সিনার, মানে ডক্টর রিচার্ডসন। এবারও অসীম সংযমে গলাটা ওঠানামা করতে দিল না। মনে মনে শুধু বললে, পথে এসো চাঁদ, রঙের টেক্কাটি নিয়ে বসে আছি, পালাবে কোথায়? পন্থিপ বললেন, ভেন্স, একটা দুঃসংবাদ আছে। রীতিমতো আঁতকে উঠেছে পেরুগিয়া। দুঃসংবাদ? কি জাতীয়? ডক্টর রিচার্ডসন ভারতবর্ষের সেই চাকরিটা ছেড়ে দিয়েছেন, ফলে তোমাকে ওর সঙ্গে ভারতবর্ষে যেতে হচ্ছে না। ঘাম দিয়ে জ্বর ছাড়ল পেরুগিয়ার, কিন্তু ইতিমধ্যে সে বেশ চালাক চতুর হয়ে উঠেছে। তাই কায়দা করে বললে, কিন্তু স্যার, ওর সেই অগ্রিম দেয়া 300 ফ্রাঁ, সেটা তো আমি খরচ করে ফেলেছি। ডক্টর রিচার্ডসন বললেন, সেজন্য চিন্তা করো না, তোমাকে অসুবিধায় ফেলার জন্য সেটা আমার খেসারত, ওটা তোমাকে ফেরত দিতে হবে না। থ্যাংক ইউ স্যার। অভিবাদন করে বেরিয়ে যায় ঘর ছেড়ে, কিন্তু তককে তককে থাকে কাছে পিঠেই। একটু পরে সিনার বেরিয়ে এলেন রাস্তায়। পেরুগিয়াও পিছু নিল তার। বেশ কিছুটা অনুসরণ করে গোবিয়ার কোম্পানির দোকান থেকে অনেকটা দূরে এসে পাকড়াও করলো তাকে। সিনর একটুও অবাক হলেন না। রাস্তাটা পার হয়ে ওপারের পার্কের ভিতর দিয়ে শর্টকাটের পথ ধরলেন। পেরুগিয়াও আঠার মতো সেটে রইল তাঁর সাথে। বেশ ফাঁকা মতো জায়গায় এসে থমকে দাঁড়িয়ে পড়লেন সিনর। বললেন, এই চাবিটা ধরো, এটা পারি সেন্ট্রাল স্টেশনের একটা লকারের। ওই লকারে 100 ফ্রাঁ নোটে 45,000 আছে। লকারটা 3 মাসের ভাড়া মেটানো আছে। ধীরে ধীরে ওটা অপসারণ করে ফেলো, বুঝলে? আগে হ্যাঁ, আর ছবিখানা? ওটা তোমার কাছেই আপাতত থাক, এখনো খদ্দের ঠিক করে উঠতে পারেনি। সেটা স্থির হলেই আমি এসে নিয়ে যাব। মাস 3-4 দেরি হবে হয়তো, ব্যস্ত হয়েও না। যদি আরও দেরি হয় তাহলেও নয়। বুঝতেই তো পারছ ও ছবির খদ্দের জোগাড় করা কি কঠিন। পেরুগিয়া হাত কচলে বললে, সে আর বুঝিনি, কিন্তু খবরের কাগজ পড়ে মনে হলো কালো বাজারে ওর দাম 20-30 লক্ষ ফ্রাঁ হতে পারে। তাই নাকি? তা হবে। সেক্ষেত্রে খদ্দের জোগাড় হলে আমি আর কিছু পাবো না? সিনর চারিদিকে তাকিয়ে একবার দেখলেন। না, শ্রুতিসীমার কাছাকাছি কেউ নেই। বললেন, তুমি কতটা আশা করছো? 50% স্যার। ধরুন সব কিছুই তো আমি একা হাতে করেছি। সিনর বিচিত্র হাসলেন। হাসিটা পেরুগিয়ার দ্বিতল বাক্সের নিচের ছবিটার মতো। বললেন, তুমি 10-15 লক্ষ হজম করতে পারবে? পেরুগিয়া এক গাল হেসে বললে, কি যে বলেন স্যার, লুভর থেকে মোনালিসাখানা হাতিয়ে আনতে পারলাম আর চুপ চুপ, পথে ঘাটে এসব কথা বলতে নেই, ইডিয়েট কথাকার। পেরুগিয়া চুপ করে গেল। বলল না যে কাছে পিঠে কেউ নেই। মনে মনে স্থির করলো সিনরকে সে লেজে খেলাবে। রঙের টেক্কাখানা যখন ওর হাতেই রয়েছে, তখন আর ভয় কি? ওকে ইডিয়েট বলার শোধ একদিন না একদিন সে তুলবে। সিনার একটা গাড়ি ডেকে উঠে বসলেন। পেরুগিয়া তৎক্ষণাৎ ছুটল পারি সেন্ট্রাল স্টেশনে। আশেপাশে কেউ নেই দেখে লকারটা খুলে দেখল। হ্যাঁ, থাক দেওয়া কারেন্সি নোট। কত গুনে দেখার সাহস হলো না। এক মুঠো তুলে নিয়ে পকেটে ফেলল।
তারপর লকার বন্ধ করে শীষ দিতে দিতে বাড়ি ফিরল। না, বাড়ি পর্যন্ত ফিরতে পারল না। পকেটটা ওকে খোঁচা দিতে থাকে। একটা ঘোড়ার গাড়িকে হাতছানি দিয়ে ডাকলো, হ্যাকনি ক্যারেজ নয়, ল্যান্ডো। হ্যাকনি ক্যারেজ নয়, ল্যান্ডো। গাড়িতে উঠে বসতেই কোচম্যান বললে, কোন দিকে যাব মসিউ? ফলি বাজোয়া। পারির এই সর্ববিখ্যাত নাইট ক্লাবের নামটা সে বহুবার শুনেছে বহু লোকের মুখে। সামনে দিয়ে গেছে কতবার। ভিতরে প্রবেশ করার না ছিল হিম্মত, না পকেটের জোর। 1912 সালের বসন্তকাল, অর্থাৎ 1.5 বছর পরের কথা। অনেক জল ইতিমধ্যে বয়ে গেছে শিন নদীর একাধিক সাঁকর তলা দিয়ে। সংবাদপত্রে মোনালিসা অপহরণের কোনো সংবাদ ছাপা হয়নি বহুদিন। প্রসঙ্গটা সবাই ভুলে গেছে। আপ্রাণ চেষ্টা করেও ফরাসি গোয়েন্দা বিভাগ অপরাধী বা অপহৃতের সন্ধান পায়নি। নতমস্তকে স্বীকার করে নিয়েছে বিশ্ব ললিত কলার দরবারে তাদের এই লজ্জাকর অসাফল্য। সেই যার একদিকে করেজ্য আর অন্যদিকে তিজিয়ানো, সেই মর্মবিদারক শূন্যস্থানটায় কর্তৃপক্ষ টাঙিয়ে দিয়েছেন রাফায়েলের আঁকা একটি পোর্ট্রেট, রেনেসা যুগের এক রাজপুরুষের তৈলচিত্র, বালদাসের কাস্তিগলিও। তা নিয়ে কোনো পত্রিকা কিন্তু কোনো ব্যঙ্গাত্মক সংবাদ পরিবেশন করেনি, কারণ সবাই মেনে নিয়েছে কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত একটি জাতীয় অবমাননাকর দুর্দৈব। শুধু কর্তৃপক্ষের সেই সিদ্ধান্তের ঘোষণা একদিন সংবাদপত্রে প্রকাশিত হলো, সেই দিনই ঘটল একটা অপ্রত্যাশিত ঘটনা। প্যারির জনসাধারণের সেন্টিমেন্টালিটির এক বিচিত্র বহিঃপ্রকাশ। সেদিন পারির আপামর দর্শনার্থী ফুলের বুকে হাতে লুভরে গেল। সালোকেয়ারের একটা শূন্যস্থানের পদতলে নিঃশব্দে রেখে এলো থোকা ফুলের স্তবক, সেই হারিয়ে যাওয়া মেয়েটির স্মৃতির উদ্দেশ্যে। পেরুগিয়া কিন্তু আর দেশে ফেরেনি। গাড়ি কিনবার সাহসই হয়নি তার। কি কৈফিয়ত দেবে সে? কোথায় পেল সে এত টাকা? 3 মাসের মাথায় লকারটা খালি করে বান্ডিল বাঁধা নোট নিয়ে এলো নিজের বাসায়। ইতিমধ্যে অপেক্ষাকৃত একটা অভিজাত পাড়ায় সে একটা ঘর ভাড়া নিয়েছে, ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছে, দামি দামি পোশাক কিনেছে। জীবনযাত্রা ভোলটাই ফেলেছে পাল্টে। গোবিয়ার কোম্পানির চাকরিটা ছেড়ে দিয়েছে বহুদিন। লকারে কত টাকা ছিল কোনোদিনই গুনে দেখেনি। কি হবে হিসেব করে? রঙের টেক্কাখানা যতদিন তার আস্তিনে লুকানো আছে ততদিনে 5-10 হাজার কম বেশিতে কিছু যায় আসে না। একটি সুন্দরী বান্ধবী জুটে গেল তার, সেটাই স্বাভাবিক। বান্ধবীটি পাকা খেলোয়াড়, কোনোদিন জানতে চায়নি ওর উপার্জনের উৎসটার বিষয়ে। সেই শুধু দুহাতে ওই হঠাৎ নবাবকে দহন করতে থাকে। পেরুগিয়া বোঝে সব, ভ্রুক্ষেপ করে না। তার কুঁজোর জল শেষ হবার আগেই ফিরে আসতে বাধ্য হবে সিনর। না এসে যাবে কোথায়? কুইন অফ হার্টস যে ওর হেফাজতে। তারপর একদিন গুনতে বসলো তার কুবেরের সঞ্চয়। কোথায়, কবে, কিভাবে খরচ হয়েছে জানে না, কিন্তু অবশিষ্ট আছে মাত্র 5,000 বান্ধবীটিকে বিদেয় করলো অতঃপর। কোনো বেগ পেতে হলো না এ বিষয়ে। মেয়েটি বুঝে ফেলেছিল তার ক্যাপ্টেন ফতো হয়ে এসেছে। পেরুগিয়া চ্যানেল পার হয়ে এলো লন্ডনে। চিহ্নিত ঠিকানায় স্যামুয়েল রিচার্ডসন নামে কেউ থাকে না, কোনো কালে কেউ ছিলেন না। দিন 2 গোটা এলাকাটা তন্ন করে খুঁজে ও বুঝতে পারল সিনর নামে যে লোকটাকে সে চেনে তার নাম ডক্টর স্যামুয়েল রিচার্ডসন নয়। হয়তো লোকটা ব্রিটিশই নয়। না হোক, কিন্তু সে কেন এভাবে আত্মগোপন করে আছে? রঙের টেক্কাটার সন্ধানে তাকে যে আসতেই হবে ওর দ্বারে ভিক্ষার ঝুলি হাতে। লোকটা ওকে ইডিয়েট বলেছিল না? শোধ নেওয়া যে বাকি। ফিরে এলো বাড়িতে। এবার আবার বাড়ি বদলালো, কেচে যাওয়া ঘুঁটির মতো তার সাবেক ডেরায়।
সেই কাঠের বাড়ি, টালির ছাদ, রোজ রাত্রে গুনতে বসে ব্যালেন্সটা। ব্যাংক অ্যাকাউন্ট অনেক দিন আগে উঠিয়ে নিয়েছে। সবচেয়ে মুশকিল হয়েছে এই যে কম দামি মদে আর মন ওঠে না। বিশ্রী অভ্যাসটা। শৌখিন যা কিছু কিনেছিল, পকেট ঘড়ি, আসবাব, পোশাক পরিচ্ছদ, একে একে বেচে দিয়ে এলো, অথবা পণ শপে বন্ধক দিয়ে ফ্রা নিয়ে এলো। লোকটা বেমক্কা মারা যায়নি তো? ওই সিনর নামের বিচিত্র মানুষটা? তাই হবে। এছাড়া তার ফিরে না আসার আর কোনো যুক্তিপূর্ণ হেতু থাকতে পারে না। সে তো নিজের চোখে দেখেছে, না হোক লক্ষ ফ্রাঁসে খরচ করেছে ওদের 4 জনকে সহকারী রূপে পাওয়ার জন্য। তাহলে ছবিখানা নিতে আসছে না কেন? কেন কেন কেন? আরও কটা মাস কাটলো। পুঁজি এসে ঠেকেছে তলানিতে। গোবিয়ার কোম্পানিতে এ অবস্থায় চাকরির উমেদারি করতে যাওয়া অসম্ভব। ইতিমধ্যে তার নামে নানান মুখরোচক কেচ্চা রটনা করা হয়েছে। ওকে নাকি অনেকেই দেখেছে পাবে, নাইট ক্লাবে, অপেরা হাউসে। আর তার কোনোই ধরে সর্বদাই ঝুলে রয়েছে এক ফ্যাশন দুরস্ত পারি সুন্দরী। আর্থিক অসচ্ছলতা, মদ, দুশ্চিন্তা আর জগদ্দল পাহাড়ের মতো ভারী ওই পপলার কাঠের টুকরোটা ওর মনের ভারসাম্য নষ্ট করল। ও মনে মনে একটা নতুন নাটক লিখে ফেলল, মোনালিসা অপহরণ অপেরা। সে নাটকে সিনর বলে কেউ নেই। সে নাটকে ল্যান্সিলত্তি ভ্রাতৃদ্বয় নিতান্ত পার্শ্ব চরিত্র। মাদাম নামে একটি মহিলা চরিত্র আছে কি নেই। সে নাটকের হিরো ভিনসেনজো পেরুগিয়া, তরতাজা তরুণ ইতালিয়ান। যেমন তার ক্ষুরোধার বুদ্ধি, তেমনি মৃত্যুঞ্জয়ী সাহস। ফ্রান্সের গোটা গোয়েন্দা বিভাগ তার সম্মুখে নতশীল। নায়িকা 400 বছরের অনন্ত যৌবনা এক রহস্যময়ী নারী, যার ওষ্ঠাধরে না চোখের কোণায় ছলনাময়ীর চোরা চাহনি। আর খলনায়ক নেপোলিয়ান বোনাপার্তি, যে ওই নায়িকাকে অপহরণ করে এনেছিল একদিন। 100 বছর পরে নাইট ইরান্ট পেরুগিয়া উদ্ধার করেছে সেই লেডি ইন ডিস্ট্রেসকে। অনবদ্য এই নাটকটি। সবচেয়ে মজার কথা, ও নিজেও বিশ্বাস করলো এটাই সত্য। মাঝে একদিন সে গিয়েছিল গোবিয়ার কোম্পানির দোকানের সামনে। লুকিয়ে লুকিয়ে দেখেছিল শোরুমটা। এই 1.5 বছরে কারবারটা আরও বড় হয়েছে। অনেক অনেক নতুন কর্মী যোগ দিয়েছে। ও থামের আড়াল থেকে দেখল ওর সেকালের সহকর্মীরা একে একে খাতায় সই করে কোম্পানির ভিতরে ঢুকে যাচ্ছে। পিটার, লেও, রবার্তো, ম্যাক্স খুড়ো, কি সুখে আছে ওরা। সুখ? কি পাগলের মতো ভাবছে ভিন্স। একে সুখ বলে? দিনভর ওই ভাড়ার মাথায় চড়ে দেওয়ালের পোঁচড় মারা, ছ্যা, কাজ কাটতে গিয়ে হাত কাটা, থু। তার চেয়ে অনেক অনেক আরামের কাজ হচ্ছে কি, সেটা ঠিক ভিন্স মনে করতে পারল না। আবার বাড়িতে ফিরে এলো। অভুক্ত মানুষটা ফেরার পথে 1 বোতল কনিয়াক কিনে নিয়ে এলো। খালি পেটে 3 পেগেই নেশা হলো ওর। আজ আর আত্মসংবরণ করতে পারল না। কতদিন হয়ে গেল সে তার অপেরা নায়িকাকে দেখেনি। দরজা বন্ধ করে ও বসলো স্ক্রুড্রাইভার নিয়ে। বোতলটা আধখানা হবার আগেই ও খুলে ফেললো ফলস বটমটা, বার করে আনলো ছবিখানা। আশ্চর্য, হারামজাদি এখনও হাসছে। প্রচণ্ড রাগ হয়ে গেল মদ্যপটার। একটা খিস্তি ঝেড়ে বলল, তোর লজ্জা করে না? তোর উদ্ধারকারী না খেয়ে মরছে, খালি পেটে মদ গিলছে, আর তুই হাসছিস? নাটকের নায়িকা নির্বিকার, এখনও মিটিমিটি হাসছে সে। টলতে টলতে উঠে দাঁড়ালো ভিন্স। আবার একটা অশ্লীল খিস্তি ঝেড়ে বলল, দেখ তোকে কি শাস্তি দিয়ে আজ। খাটিয়ার তলা থেকে টেনে বার করলো তার রং তুলির বাক্সটা। সিদ্ধান্তে এসেছে ভিনসেনজো। ওই হারামজাদির গোঁফ দাঁড়িয়ে এঁকে দেবে সে। চোখ দুটো কানা করে দেবে, আর কোনোদিন যেন হাসতে না পারে। প্যালেটে রং মেশালো, ছবিখানা কাত করে ধরল, তারপর তুলে নিল ওর সবচেয়ে প্রিয় সরু তুলিটা। সেটা হাতে নিতেই কেমন যেন বিহ্বল হয়ে গেল।
এটা ওকে ষোড়শ জন্মদিনে উপহার দিয়েছিল ওর ড্যাড, ব্যর্থ ইতালিয়ান শিল্পী একজন। বলেছিল, ভিন্স, এটা আমার বাবার তুলি, আমি এর মর্যাদা রাখতে পারিনি, দেখিস তুই যেন এর অমর্যাদা করিস না। ওই সঙ্গে মনে পড়ে গেল হঠাৎ মায়ের কথা। বাপির ছবি বাজারে কাটেনি, কিন্তু এই তুলি দিয়ে বাপি মায়ের একখানা অনবদ্য পোর্ট্রেট এঁকেছিল। মাকেও হারিয়েছে নিতান্ত শৈশবে, তার চেহারাটা ভালো করে মনেও পড়ে না। মায়ের কথা ভাবলেই ওর মনে পড়ে মায়ের সেই প্রতিকৃতিখানা বাপি যেখানে এঁকেছিল। তবে মায়ের একটা স্মৃতি ওর আজও মনে আছে। কত বয়স হবে, 4 কি 5, মা প্যানকেক বানিয়েছিল, তা থেকেও চুরি করতে গিয়ে ধরা পড়ে যায়। মা কিন্তু মারধর করেনি, মিষ্টি হেসে বলেছিল, তুই একটা পাক্কা চোর হবি। তাই তো হয়েছে ভিন্স, পাক্কা চোর। গ্র্যান্ডপার মতো সার্থক শিল্পী নয়, বাপির মতো ব্যর্থ শিল্পীও নয়, স্রেফ পাক্কা চোর। হঠাৎ আবার নজর পড়ল মোনালিসার দিকে। এবার সে স্তম্ভিত হয়ে গেল। মোনালিসার মুখখানাকে এই মুহূর্তে ওই মদ্যপের মনে হলো ওর মায়ের মুখ। ঠিক তেমনই মুখ টিপে যেন বলছে, তুই একটা পাক্কা চোর হবি। ছবিটার বুকে মুখ ঘষতে ঘষতে মদ্যপটা বলল, বিশ্বাস করো মাম্মি, আমি চোর নই, ঘটনাচক্রে এই অবস্থায় পড়েছি। আমি যে তোমাকে উদ্ধার করব বলে তোমার বন্ধন দশা মুক্ত করতে গিয়েছিলাম মা। বিশ্বললিত কলার সৌভাগ্য, সে রাত্রে মদ্যপটার উচ্ছ্বাসে ছবিখানার কোনো ক্ষতি হয়নি। বন্ধুরা, এখানে শেষ হয়ে গেল শ্রী নারায়ণ সান্যাল রচিত একটি অনবদ্য সত্য ঘটনা অবলম্বনে রোমাঞ্চকর কাহিনী মোনালিসার প্রেমে। আজকে 5ম পর্ব শেষ হলো, 6ষ্ঠ পর্ব শীঘ্রই আসছে। যদি সমস্ত পর্বগুলি শুনতে চান তাহলে এই ভিডিওর নিচে যে বার আছে সেখানে ক্লিক করলে খুলে যাবে চ্যানেলের হোমপেজে প্লে লিস্টে পাবেন মোনালিসা। তাছাড়া আরও অনেক গল্প রয়েছে, সেগুলি শুনতে থাকুন যতক্ষণ না নতুন গল্প নিয়ে আসি। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, করে পাশে রাখা বেল আইকনটি অন করে দেবেন। তাহলে আজকে আসি, নমস্কার।